এরপরে লাস্ট যে টপিকটা স্টিরিও কেমিস্ট্রিতে, যেটা হচ্ছে কনফরমেশন আর আইসোমারিজম। আমরা দুটো আইসোমারিজম দেখেছি। এই যে আমরা সিস্টনস যেটা করলাম ইজেড, ওটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম, জিওমেট্রিতে পার্থক্য। তার আগে যেগুলো আমরা দেখালাম এনাসিওমার, ডায়াস্টেরিওমার, মেসোকম্পাউন্ড, ওগুলো হচ্ছে অপটিক্যাল আইসোমার। আরেকটা যেটা বেঁচে থাকে স্টিরিও আইসোমারের মধ্যে, সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার। তো কনফরমেশনাল আইসোমার বেসিক্যালি কিছুই না, দেখার ওপর ডিপেন্ড করছে। এই যে এটা হচ্ছে আমাদের বিউটেন। এবার বিউটেনের স্ট্রাকচার এরকম হয়, মানে কীরকম বেসিক্যালি বিউটেন কীরকম ফর্মুলা হয়, CH3 CH2 CH2 CH3, 4টে কার্বন বিউট, কি বন্ড আছে সবার মধ্যে, সিঙ্গেল বন্ড এন, কিছুই গ্রুপ জয়েন নেই, তাহলে বিউটেন। এই জন্য এটা হচ্ছে আমাদের বিউটেন, তাহলে বোঝা গেল। এবার এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে আমাদের জিনিসটা এরকম দেখতে হয়, এরকমভাবে দেখতে হয় জিনিসটা। এই যে এখানে CH3 CH2 CH2 এই যে এটা হচ্ছে C, এটা হচ্ছে C, CH2 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 CH2, এদিকে CH3 এদিকে CH3 এদিকে CH3 এদিকে CH3, এরকমভাবে আমরা লিখতেই পারি। তাহলে বোঝা গেল এটা ফার্স্ট কার্বন, এটা হচ্ছে সেকেন্ড কার্বন। তাহলে ফার্স্ট কার্বনে দুটো H জয়েন আছে, দুটো H, একটা CH3 আছে, একটা CH3। সেকেন্ড কার্বনে দুটো H আছে, দুটো H আছে, একটা CH3 আছে, একটা CH3 আছে। আবার এদের মধ্যেও কানেকশান আছে। এইটা হচ্ছে আমাদের সাইড ভিউ, মানে যদি আমরা এই দিক থেকে দেখি তাহলে আমাদের এই ভিউটা। এবার এই জিনিসটাকে যদি আমি সামনের কার্বনের দিক থেকে দেখি, মানে এইটা আমাদের এরকম আছে। এবার এই যে পেনটা আছে, পেনটা ধর এইটা, আমরা সাইড ভিউ দেখছি, মানে এই যে এই দিক থেকে দেখছি। এই দিক থেকে দেখলে আমরা শুরুর দিকটাও দেখতে পাচ্ছি, শেষ দিকটাও দেখতে পাচ্ছি। যদি আমরা এরকম দেখি তাহলে আমরা এই শুরুর দিকটাও দেখতে পাচ্ছি, শেষ দিকটাও দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমরা এই সামনের কার্বনের সামনে দাঁড়িয়ে যদি জিনিসটাকে দেখি, আমরা তো সাইড থেকে দেখছি, ওই জন্য সামনে কার্বনটাও দেখতে পাচ্ছি, পেছনেরটাও দেখতে পাচ্ছি। কিন্তু যদি আমি সামনের কার্বনের সামনে দাঁড়িয়ে যদি জিনিসটাকে দেখি তাহলে এরকম দেখতে হবে। সামনের কার্বনের সামনে দাঁড়িয়ে আছি, নিয়ে জিনিসটাকে দেখছি। আমরা সাইড থেকে দেখছি এরকম, সামনে কার্বনও দেখতে পাচ্ছি, পেছনেটাও দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সাইড থেকে না দেখে যদি সামনে থেকে দেখি তাহলে এরকম জিনিসটা দেখতে হবে। মানে শুদ্ধ সামনের কার্বনটা আমরা দেখতে পাচ্ছি, পেছনেরটা দেখতে পাচ্ছি না। এইরকম টাইপের যে রিপ্রেজেন্টেশন, এটাকে বলে কনফরমার্স। তাহলে এই যে জিনিসটা, এটাকে যদি আমি সামনের দিক থেকে দেখি, এদিক থেকে যদি দেখি তাহলে এরকম দেখাবে H H M E H H M E M E মানে CH3। আর পেছনে কার্বনটা দেখাই যাবে না, ওই জন্য এখানে সামনে কার্বনটা দেখা যাচ্ছে, কিন্তু পেছনের কার্বন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। ওই জন্য এর পেছনে এরকম একটা বড় গোল করা আছে, নিয়ে এদিক থেকে একটা দাগ টানা, এদিক থেকে একটা দাগ টানা, এদিক থেকে দাগ টানা। ওই জন্য দেখ সামনে কার্বনটা দেখা যাচ্ছে, কিন্তু পেছনে কার্বনটা দেখা যাচ্ছে না, শুদ্ধ ওর সাথে যেগুলো জয়েন আছে সেইগুলো দেখা যাচ্ছে। তো এটাকে এইভাবে রিপ্রেজেন্টেশনটা করা হয়। এটা সামনে কার্বন পরিষ্কার দেখা যাচ্ছে, H H CH3 H H CH3, পেছনে কার্বনটা দেখা যাচ্ছে না, শুধু যেগুলো জয়েন আছে সেগুলো দেখা যাচ্ছে, H H M E মানে CH3। এই ফরম্যাটটাকে বলে আমাদের কনফরমার্স। এবার কনফরমার্স অনেক ধরনের হয়। তাহলে কনফরমার্স আমাদের 4 ধরনের হয়। 4 ধরনের মানে একটা হচ্ছে ফুললি এক্লিপসড, একটা হচ্ছে আমার গজ ফর্ম, একটা হচ্ছে পার্টলি এক্লিপসড, একটা হচ্ছে স্ট্যাগার্ড, যেটাকে অ্যান্টিও বলে। তো এখানে এক্লিপসড মানে বোঝায় যে যেমন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়, সেখানে হচ্ছে এক্লিপসড হয়ে যায়, মানে সূর্যকে কেউ একটা ঢেকে দেয়, যার জন্য সূর্যটাকে দেখা যায় না। সেই রকমই আমরা যদি এদিক থেকে দেখি তাহলে আমার কী হয়, এইটা হচ্ছে আমাদের ফরম্যাটটা থাকে। এটা হচ্ছে সামনের কার্বন, এটা হচ্ছে আমাদের পেছনের কার্বন। এবার এটা আমরা সাইড থেকে দেখছি বলে দুটো কার্বনই দেখতে পাচ্ছি, কিন্তু এটা যদি আমরা সামনের দিক থেকে দেখি তাহলে শুধু সামনেরটাই দেখতে পাচ্ছি, পেছনেরটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে কী হচ্ছে, সামনের কার্বনের জন্য পেছনের কার্বনটা ঢেকে যাচ্ছে, মানে এক্লিপসড হচ্ছে। সেই কারণে এই ফরম্যাটটাকে আমরা বলবো ফুললি এক্লিপসড। এবার ফুললি এক্লিপসড আমরা মুখে বলি, কিন্তু দেখানো হয় এইভাবে, মানে এটা সামনেরটা, এটা পেছনেরটা, একদম পুরোপুরি ঢেকে দেওয়া হয় না। তারপরে একটা হচ্ছে গজ, সেইটা হচ্ছে এই যে আমাদের স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাকে যদি আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করি, সামনেরটা বরাবর ফিক্স থাকবে, যা রোটেট হবে শুধু পেছনেরটা। পেছনেরটা এখন একে অপরের পেছনে আছে, এবার এটাকে 60 ডিগ্রি রোটেট করবো। তাহলে 60 ডিগ্রি রোটেট করলে কেমন দেখতে হবে, এটা আমাদের সামনের কার্বনটা, এটা H, এটা H, এটা M E,
এটা পেছনে একটা গোল ড্র করলাম। এবার একে 60 ডিগ্রি রোটেট করলে কী হবে, এই যে এইখানে এমি চলে আসবে, এইখানে আমাদের এইচ চলে আসবে, আর এইখানে আমাদের এইচ চলে আসবে। মানে যেটা ছিল আর কি, এখানে যেটা ছিল এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা 60 ডিগ্রি রোটেট করলাম। তাহলে এইচটি একটু উপরে উঠে যাবে, এই এইচটি একটু নিচে নেমে আসবে, আর এটা একটু এই সাইডে চলে আসবে। দেখ এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি রোটেট করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে গজ প্রেজেন্টেশন। আবার যদি আমরা আরও 60 ডিগ্রি রোটেট করি তাহলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের পার্শিয়ালি এক্লিপসড, মানে পার্টলি এক্লিপসড, পার্শিয়ালি নয় পার্টলি এক্লিপসড। এবার এই যে স্ট্রাকচারটা আছে এটা তো এই পজিশনে আছে, এখন এটাকে যদি আমি আরও 60 ডিগ্রি রোটেট করি তাহলে কী হবে, এই জিনিসটা এইখানে চলে আসবে, এই জিনিসটা এইখানে চলে আসবে, আর এই জিনিসটা এইখানে চলে আসবে। এটা তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আরও 60 কোনটা, এইটা, তাহলে টোটাল 180 ডিগ্রি। তাহলে এই অবস্থায় এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আরও 60 ডিগ্রি রোটেট করা মানে কি, এই পজিশান থেকে এই পজিশানে নিয়ে আসা। এবার এটা যখন আমরা এখানে আনবো সবগুলি তো 60 ডিগ্রি করে ওপরে উঠে চলে যাবে, শুধু তো এটা যাবে না। তাহলে কেমন দেখতে হবে, এটা এমই, এটা আমার এইচ, এটা আমার এইচ, সামনে কার্বন ফিক্স থাকবে, যখনই ঘোরাবো আমরা শুধু পেছনেরটাকে ঘোরাবো। তাহলে কেমন দেখতে হবে, এইটা এরকম এমই, এইখানে এইচ, আর তাহলে আমার এইদিকে এইচ হয়ে যাবে, এদিকে এমই, এদিকে এইচ, এদিকে এইচ। তাহলে এখন কত ঘোরালাম, 120, টোটাল 120। এই এমির পজিশনের সাপেক্ষে আমাকে অ্যাঙ্গেল লিখতে হবে। ফুললি এক্লিপসটি একেবারে পেছনে থাকে, মানে 0 ডিগ্রি। গছে 60 ডিগ্রি রোটেট করা হয়। প্রথম এই মেকানিক্যালের সাপেক্ষে মানে মিথাইলের সাপেক্ষে 60 ডিগ্রি রোটেট করা হচ্ছে, এই যে এইখানে চলে এলো। আবার এই প্রথম মিথাইলের সাপেক্ষে আমি 180 ডিগ্রি রোটেট করলাম, ওই জন্য এইখান থেকে এইখানে চলে এলো। এবার তাহলে কত হলো, 0 হলো, 60 হলো, 180 হলো, এরপরে অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, 180। এটাই লাস্ট। তো এইটা হলে কীরকম দেখতে হবে, এবার এর নামটা কী হয়, এর নামটা হয় পার্টলি এক্লিপসড। মানে হচ্ছে কিছুটা এক্লিপস। ফুললি এক্লিপসড মানে হচ্ছে সবসময়, ফুললি এক্লিপসড মানে হচ্ছে সেম গ্রুপগুলো একে অপরের পেছনে থাকবে। কিন্তু এখানে দেখ গ্রুপগুলো আলাদা হয়ে গেছে, এমই এইচ হয়ে গেছে। ফলে কী হচ্ছে, এমির সাইজ বড়, এইচের সাইজ ছোট। আবার এখানে এমির সাইজ বড়, এইচের সাইজ ছোট, কিন্তু একে অপরের পেছনে। ওই কারণে পার্টলি, কারণ দুটো যদি সেম সাইজের কোনো বল হয়, এবার যদি একে অপরের পেছনে রাখা হয় তখন কী হয়, পেছনে বলটা দেখা সম্ভব নয়, কারণ দুটো বলেরই সাইজ সেম। সামনে বলটা পেছনে বলটাকে ঢেকে দিচ্ছে, কিন্তু সামনে বলটা হচ্ছে ছোট, পেছনে বলটা বড়, তাহলে কী হবে, ঢেকে দিচ্ছে কিন্তু কিছুটা দেখা যাবে। সেইটাই এখানে হয় পার্টলি। এইচের আকারটা ছোট আর এমির আকারটা বড়, সেই কারণে কী হয়, ঢেকে দিচ্ছে কিন্তু এমির আকারটা বড় হওয়ার দরুন কিছুটা এমি দেখা যাচ্ছে, ওই কারণে পুরোপুরি ঢাকছে না, ওই কারণে পার্টলি এক্লিপসড। আর লাস্ট যেটা হচ্ছে 180 ডিগ্রি রোটেট করবো এই মানে মিথাইলটার সাপেক্ষে, সামনের কার্বনে মিথাইলের সাপেক্ষে রোটেট হবে। লাস্ট যেটা আমাদের পড়ে থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে এমি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এইচ, এইটা একটা পেছনের কার্বনটা। এবার তাহলে 180 ডিগ্রি রোটেট করলে সামনে কার্বনের মিথাইল আর পেছনের কার্বনের মিথাইল দেখ 180 ডিগ্রি পজিশনে লাই করছে। একইভাবে এই এইচের 180 ডিগ্রি পজিশন কোনটা, এইটা, আর এই এইচের 180 ডিগ্রি পজিশন কোনটা, এইটা। তাহলে প্রথম কার্বনের মিথাইলের সাথে সেকেন্ড কার্বনের মিথাইলটা 180 ডিগ্রি পজিশনে এখন লাই করছে। এরকম 4টে অ্যাঙ্গেলে তোদেরকে রোটেট করতে হবে। প্রথমে 0 মানে একদমই ঢেকে আছে, তারপরে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 120, তারপর হচ্ছে 180। সেটা সবসময় হবে সামনের কার্বনের মিথাইলের সাপেক্ষে। তাহলে এটা নাম কি হবে, এটার নাম হবে স্ট্যাগার্ড, সরি ইআরইডি, STAGGERED, এটাকে অ্যান্টিও বলে। এই 4টে ফর্ম আমরা পাবো। ফুললি এক্লিপসড পুরোপুরি ঢেকে যাবে, গজ যেটা হচ্ছে 60 ডিগ্রি, পার্টলি এক্লিপসড মানে একে অপরের পেছনে ঢেকে যাবে কিন্তু সামনেরটা সাইজ ছোটো হওয়ার দরুন পেছনেরটা বড় হওয়ার দরুন ঢাকবে কিন্তু কিছুটা দেখা যাবে। আর স্ট্যাগার্ড মানে হচ্ছে একদমই একে অপরের অপোজিটে সব থাকবে। প্রথম কার্বনের মিথাইল পরের কার্বনের মিথাইলের 180 ডিগ্রি পজিশন, প্রথম কার্বনে এইচ পরের কার্বনে এইচের 180 ডিগ্রি পজিশন, এইভাবে থাকবে।
এইটা হচ্ছে আমাদের মেন পার্থক্য এক্লিপসটা ফুললি এক্লিপসের মধ্যে, এটাই পার্থক্য। ফুললি এক্লিপসে সবসময় সেম গ্রুপগুলো একেবারে পেছনে থাকবে, ফলে দুটোরই আকার সেম, ফলে সামনেরটা দেখা গেলে পেছনেরটা দেখা সম্ভব নয়। কিন্তু পার্টলি এক্লিপসে সামনেরটা ছোটো হয়, পেছনেরটা বড় হয়, সেই কারণে ঢাকে, কিন্তু পেছনেরটা বড় হওয়ার দরুন কিছুটা দেখা যায়, ওই কারণে পার্টলি এক্লিপসড। পুরোটা ঢাকা পড়ে না, কিছুটা পড়ে হলো। এবার হচ্ছে এক্লিপস যে স্ট্রাকচারটা, এক্লিপস স্ট্রাকচারে কী হয়, বড় বড় গ্রুপ বা ছোটো বড় গ্রুপ একেবারে পেছনে থাকে। এবার সেই কারণে কী হয়, ধাক্কাধাক্কি হয়। এবার যখনই কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ধাক্কাধাক্কি হবে, সেটা কখনোই স্টেবল থাকবে না, মানে স্টেবিলিটি কমে যাবে। আর এখানে যদি আমরা দেখি, এই যে গজ স্ট্রাকচারটা আর স্ট্যাগার স্ট্রাকচারটা, এখানে সববার 180 ডিগ্রি পজিশনে আছে। গচেতেও তাই, স্ট্যাগার্ডেও তাই, সবাই সবার সাথে 180 ডিগ্রি পজিশনে আছে। প্রথম কার্বনের অ্যাটমগুলো সেকেন্ড কার্বনের অ্যাটমের সাথে 180 ডিগ্রি পজিশনে আছে। তার মানে কি হচ্ছে, গায়ে গায়ে থাকছে না, একে অপরের পেছনেও থাকছে না, একজন ওপরে একজন নিচে, ফলে কোনো ধাক্কাধাক্কিরও চান্স নেই। সেই কারণে তারা সবথেকে বেশি স্টেবল। এবার স্টেবিলিটি যত বেশি হবে তত এনার্জি কম হবে। কেন? কারণ একটা ছেলে যদি খুব চনমনে হয়, মানে তার মধ্যে এনার্জি খুব বেশি, ফলে তার স্টেবিলিটি কম হবে। সে খুব কম সময়ের জন্য একটা জায়গায় বসে থাকবে। যারা চঞ্চল হয় বা যারা ছটপটে হয়, তারা খুব কম সময়ের জন্য একটা জায়গায় বসে থাকতে পারে, ম্যাক্সিমাম টাইম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এবার তারা তারা চঞ্চল মানে কি, তাদের মধ্যে এনার্জি বেশি, সেই কারণে তারা খুব কম সময়ের জন্য একটা জায়গায় বসে থাকে, ম্যাক্সিমাম টাইম ঘোরাঘুরি করে, মানে তাদের স্টেবিলিটি কম। স্টেবল মানে সে এক জায়গায় চুপ করে বসে থাকবে। কিন্তু যাদের মধ্যে এনার্জি বেশি, যারা চনমনে, তারা তো এক জায়গায় বসে থাকে না, মানে এনার্জি বেশি জন্য তারা স্টেবল নয়, এক জায়গায় বসে থাকে না। এইভাবে তোরা মনে রাখতে পারিস যে যখনই স্টেবিলিটি কম, মানে জানবি এনার্জি বেশি। একটা ছেলে যদি একটা জায়গায় খুব কম সময়ের জন্য বসে, মানে সে চনমনে, তার মধ্যে এনার্জি বেশি। এটা হচ্ছে এনার্জির সাথে স্টেবিলিটি রিলেশন। স্টেবিলিটি যত বেশি হবে, একটা জায়গায় একটা শান্ত ছেলে একটা জায়গায় চুপ করে বসে থাকে অনেকক্ষণ ধরে, মানে সে স্টেবল। তার মানে কি, তার মধ্যে এনার্জি কম, ছটফটে ভাবটা কম। সেই কারণে এনার্জি বেশি হলে স্টেবল কম হবে। যত চনমনে তত কম সময়ের জন্য এক জায়গায় বসে থাকবে, আর যত কম চনমনে তত বেশি সময়ের জন্য এক জায়গায় বসে থাকবে। এটাই হচ্ছে রিলেশন। এইভাবে তোরা মনে রাখতে পারিস। তাহলে সেই হিসাবে দেখতে গেলে আমাদের ফুললি এক্লিপসড সব থেকে কম স্টেবল, কারণ দুটো মিথাইল গ্রুপ পেছনে পেছনে আছে, দুটোই বড়, দুজনের মধ্যে ধাক্কা লাগছে, মানে স্টেবিলিটি কম। এটা সব থেকে স্টেবিলিটি কম ফুললি এক্লিপসডের। তারপর হচ্ছে স্টেবিলিটি কম কার, পার্টলি এক্লিপসডের। এখানেও একে অপরের পেছনে আছে, কিন্তু যেহেতু বড় ছোট, মানে ছোটো বড়োর পেছনে, মানে বড় ছোটোর পেছনে আছে, সেই কারণে স্টেবিলিটি কম, কিন্তু ফুললি এক্লিপসডের থেকে স্টেবিলিটি বেশি। দুটো অ্যাটমের ফুললি এক্লিপসডে কী হচ্ছিল, দুটো অ্যাটমেরই আকার সেম, বড় বড় বা ছোটো ছোটো, একেবারে পেছনে থাকছিল, সেই কারণে ধাক্কাধাক্কি হচ্ছিল, সেই কারণে স্টেবিলিটি কমে যাচ্ছিল। পার্টলি এক্লিপসটাও তাই হয়, একেবারে পেছনে থাকে, কিন্তু ধাক্কাধাক্কির চান্সটা কম থাকে, কারণ সামনে ছোটো থাকে, পেছনে বড় থাকে। ওই কারণে ফুললি এক্লিপসের থেকে স্টেবিলিটি সামান্য হলেও বেশি, কিন্তু দুজনেরই ওভারঅল স্টেবিলিটি কম। তারপর হচ্ছে গছের যদি আমরা দেখি, তাহলে 180 ডিগ্রি পজিশনে কারা কারা থাকে, মিথাইল থাকে আর এইচ থাকে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর তারপরে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাগার্ড হচ্ছে অ্যান্টি পজিশন, যেটা হচ্ছে অ্যান্টি মানে অপোজিটে, সেই কারণে এই মিথাইল আর এই মিথাইলদের একে অপরের অপোজিটে আছে, সেই কারণে এদের মধ্যে ধাক্কাধাক্কির চান্স কখনোই সম্ভব নয়। সমস্ত বড় বড় বা সমস্ত ছোটো ছোটো গ্রুপ একে অপরের অপোজিটে আছে, সেই কারণে ধাক্কাধাক্কির চান্স একদমই কম। আর এই গছটা অনেকটা স্ট্যাগার্ডের মতো দেখতে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে মিথাইল আর এখানে মিথাইল গায়ে গায়ে আছে, মানে সামনেরটার মিথাইল এরকম পজিশানে, পেছনটার মিথাইল এরকম পজিশানে, তবুও অনেকটা কাছাকাছি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এই গজ বা স্ট্যাগার্ডের স্টেবিলিটি অনেকটাই বেশি, কিন্তু স্ট্যাগার্ডের তুলনামূলকভাবে গছের থেকে বেশি, কারণ এখানে দুটো বড় বড় গ্রুপ প্রায় পাশাপাশি আছে, কিন্তু এখানে কোনো বড় বা ছোটো গ্রুপ পাশাপাশি নেই, সব একে অপরের অপোজিটে। তাই আমার ধাক্কাধাক্কির চান্স একদমই জিরো, সেই কারণে স্টেবিলিটি হাই। তাহলে স্টেবিলিটির অর্ডারটাই পরীক্ষায় জিজ্ঞেস করে, তাহলে সবথেকে বেশি স্টেবিলিটি হচ্ছে আমার স্ট্যাগার্ডের, তারপরে হচ্ছে গজ, তারপরে হচ্ছে পার্টলি এক্লিপসড, লাস্ট হচ্ছে ফুললি এক্লিপসড। তাহলে বোঝা গেল কীভাবে স্টেবিলিটি অর্ডারটা সাজানো হয়। তোদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ফার্স্টে এই স্ট্রাকচারটা আঁকতে হবে, মানে এই বেসিক ফর্মুলাটাকে তোদের লিখতে হবে, এই যে বেসিক ফর্মুলাটাকে লিখতে হবে, তারপর এই স্ট্রাকচারটা
যদি মনে করিস এঁকে দিতে পারিস, নাও এঁকে দিতে পারিস। তারপর তোদের এইটা 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 আর এইটা, এই চারটে আঁকতে হবে, চারটে আঁকতে হবে। ফুল এক্লিপস, গজ, পার্টলি এক্লিপস আর স্ট্যাগার, চারটি আঁকতে হবে। নিয়ে তোদের একটু কিছু লিখতে হবে, ব্যাখ্যা দেওয়া যে কেন স্টেবিলিটি বেশি বা কম, নিয়ে এই ট্রেন্ডটা দেখিয়ে দিতে হবে। যেমনভাবে বোঝালাম সেটাই লিখবি, লাস্টে এইটা ঠিকঠাক দেখাতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে পুরো ভিডিওটা। এটাই ছিল স্টিরিওকেমিস্ট্রি হোল। যা যা পিও কিউ আসে সবই বলে দেওয়া হয়েছে, পুরো ডিটেলসে পুরো চ্যাপ্টারটা পড়ানো হয়েছে। তারপরে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করতে পারিস, পার্সোনালি মেসেজ করতে পারিস। কিন্তু যে সিকোয়েন্সে ভিডিওগুলো প্লেলিস্টে দেওয়া থাকছে সেইভাবে তোরা ফলো করবি, একটা ভিডিও স্কিপ করবি না। প্রথম থেকে শেষ অবধি যে সিকোয়েন্সে ভিডিওগুলো দেওয়া থাকবে সেইগুলো পুরো দেখতে হবে পর 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 পর, তবে একটা একটা টপিক ক্লিয়ার হতে হতে আসবে, তবে তোরা বুঝতে পারবি। জাম্প করবি না, যে অর্ডারে দেওয়া থাকবে সেই অর্ডারেই দেখবি। আশা করি বোঝা গেছে। বাই বাই।